আমরা সিনেমাতে দেখেছিলাম তুফান আসছে, সেরকম বাংলার বুকে তুফান আসছে। সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেদের জিনা হারাম এবং শাসক দলের জিনা হারাম এবং ভারতীয় জনতা পার্টির জিনা হারাম করতে বাপের বাপ আসছে পার্টি। স্যার, আজকে কলকাতা হাইকোর্টে বাপ পার্টি আবার একটা মামলা করেছে, জনস্বার্থ মামলা। সেটা হচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবং আজকে কি হলো, মানে প্রধান বিচারপতি কি বললেন এবং কি বিষয় আপনারা মামলাটা করলেন? দেখুন, মামলার আমি একজন অ্যাডভোকেট হিসাবে আজকে প্রধান বিচারপতি চিফ জাস্টিসের এজলাসে আমরা লিড নিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে বীরভূমের খয়রাসোলে যে বোম ব্লাস্ট হয়েছে, সেই বোম ব্লাস্টে আজকে রাজ্য সরকারের পুলিশ যদি তদন্ত করে, এটা দ্বিতীয় আর্জি কথা। কারণ বিড়ালকে কোনদিন মাছ বাঁচতে দেওয়া যায়। সেই কারণে আমরা মামলাতে অভিযোগ করেছিলাম যে এই মামলাটা দ্রুত শুনানি হোক এবং মহামান্য আদালত নির্দেশ দিক যে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক। কারণ যেহেতু বোম ব্লাস্ট হয়েছে, তাহলে বোম ব্লাস্টের তদন্ত রাজ্য সরকারের পুলিশের করার ক্ষমতা এখতিয়ার নেই। সেখানে এনআইএ তদন্ত করতে মহামান্য চিফ জাস্টিস আমাদের কথা শুনে উনি মামলাটা গ্রহণ করে ছুটির মধ্যেই ভ্যাকেশন বেঞ্চে প্রথম যে হাইকোর্ট খুলবে ভ্যাকেশন বেঞ্চ 14 তারিখ, অর্থাৎ এ মাসের 14 অক্টোবর এই মামলাটি শুনানি হবে। মামলাটা করেছে ভারতীয় অবহেলিত পার্টি ব্র্যাকেটে বাপ যাকে বলা হয়, সেই পার্টির ওজিএস অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী দীপক কুমার সরকার, উনি মামলাটা ফাইল করেন। এই মামলাটা আজকে ফাইল হলো, 14 তারিখে শুনানি হবে। শুনানিতে মহামান্য আদালত আমাদের আবেদনটা, আমাদের হিয়ারিংটা যদি শুনে সন্তুষ্ট হয়, তাহলে এটা এনআইএ তদন্ত হবে এবং পুলিশের হাত থেকে মামলাটা তুলে নিয়ে এনআইএ তদন্ত। আজকে বাংলার বুকে যা অবস্থা, যে বারুদের স্তূপে বাংলা বসা। আপনি বলুন, এই বীরভূমে 14 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই বীরভূমে অনুব্রত মণ্ডলের বাস, অনুব্রত মণ্ডল জেলে ছিল, জেল থেকে ফিরল, আবার বোম্বাই অনেক কিছু ঘটনা ঘটে। তাই আমরা মনে করি বাংলার পুলিশের ওপর কোন রকম বাংলার মানুষের আস্থা নেই, বীরভূমবাসীর আস্থা নেই। তাই এটা এনআইএ তদন্ত হোক, এটা বাপ পার্টি চাইছে, সেই মোতাবেক মামলা। আজকেই মমতা ব্যানার্জি বলেছেন যে পুলিশদেরকে যেভাবে আপনারা আক্রমণ করছেন বারবার করে, এতে পুলিশের যে মনোবল সেটা নষ্ট হচ্ছে। শুধু নয়, আপনারা পুলিশকে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে হেয় করার জন্য এগুলো করছেন, নিজেদেরকে আপনারা ভগবান মনে করছেন। আজকে মমতা ব্যানার্জি কথা বলছেন আপনাদের সম্পর্কে। দেখুন, মমতা ব্যানার্জিকে আমি বলে দিতে চাই যে এই পুলিশকে হেয় বাংলার জনগণ করেনি, এই পুলিশকে মেরুদণ্ডহীন বাংলার মানুষ করেনি, এই পুলিশকে দলদাসে পরিণত করেনি বাংলার মানুষ, দলদাসে পরিণত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। আজকে যে পুলিশ হেয় হচ্ছে, আপনি বলুন তো, সুপ্রিম কোর্টের নির্দেশে আর্জি করে কলকাতা পুলিশকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স ওখানে ডিপ্লয় হয়েছে। এটা কে করেছে? বাংলার মানুষ করেছে। এটা কি বাংলার মানুষ করেছে? এটা কি আমি কই আলিয়াদের চাঁদ করেছে? হ্যাঁ, এইটা কি আরো অন্যান্য যারা বক্তা দেয়, বিকাশ রঞ্জন থেকে শুরু করে, হ্যাঁ, তারা করেছে।
নাকি কাজী মাসুম হত্যা করেছে? হ্যাঁ, এটা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট এই বাংলার কলকাতা পুলিশকে মনে করেছে উপযুক্ত নয়, মনে করেছে এরা দলদাসে পরিণত হয়েছে, মনে করেছে, সেই কারণেই আরজি কর থেকে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়েছে। এবং বাংলার পুলিশ আজকে প্রতিটা মামলাতে রাজ্য সরকারের, এবং আপনি একটা উদাহরণ দিন, যখন শাহজাহান ধরা পড়লো, এই শাহজাহান যখন কলকাতা পুলিশের আন্ডারে ছিল তখন হাঁটছে কি গাট গাট, অর্থাৎ সামনে পুলিশ, দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, আর এরকম চিহ্ন দেখে। এবার ডোন্ট কেয়ার, পুলিশকে ডোন্ট কেয়ার। সেই শাহজাহান যখন সিবিআই হেফাজতে নিল, বাঘের বাচ্চা ডোন্ট কেয়ার, বেড়ালের বাচ্চা হয়ে গেল। আপনি দেখুন অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে যায়নি, তার আগে তিহার জেলে নিয়ে যাবার জন্য সিবিআই যখন তাকে প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ওই বীরভূম জেলায় একটি থানায় তৃণমূলের লোককে দিয়ে এফআইআর করানো হলো যে আমার অনুব্রত মণ্ডল গলা টিপে মারতে, সে এফআইআরটা রুজু হয়ে গেল। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যাবার আগেই তাকে থানায় নিয়ে এলো, থানাতে খাট চলে এলো, থানাতে বিছনা চলে এলো, থানাতে টেবিল চলে এলো, মানে রাজা। তাহলে এই পুলিশের উপর ভরসা করবে কি করে? আজকে আরজি করে এই টালা থানার ওসি যে কিনা রক্ষক, সেই রক্ষক প্রমাণ লোপাটে লিপ্ত ছিল, সেই জন্য জেল খাচ্ছে। আজকে বাংলার পুলিশকে এ প্রতিপন্ন যদি কেউ করে থাকে, এই বাংলার মুখ্যমন্ত্রী করেছে। কারণ মমতা ব্যানার্জি বাংলার পুলিশকে, বাংলার যে পুলিশের আমাদের গর্ব ছিল, কলকাতা পুলিশের আমাদের যে গর্ব ছিল, সেই গর্বকে চূর্ণ বিচূর্ণ যদি করে থাকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি করেছে। বাংলার মানুষ এখনো মনে করে কলকাতার পুলিশ, রাজ্য পুলিশকে যদি ফ্রি হ্যান্ড, অর্থাৎ দলদাসহীন নিরপেক্ষভাবে যদি কাজ করতে দেওয়া হয়, পুলিশের নিয়ম অনুযায়ী, পুলিশের আইন অনুযায়ী যদি কাজ করতে দেওয়া হয়, বাংলার কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এখনো মেরুদণ্ড সোজা করে কাজ করবে, এবং অনেক রাজ্যের থেকে এবং অনেক সেন্ট্রাল ফোর্সের থেকে বেশি কাজ করবে। কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় না। আজকে বলুন তো, আজকে কলকাতা পুলিশের সিপির নামে এফআইআর, আজকে বলুন তো রাজ্যপালের কাছে 24 ঘন্টা, যেখানে অল টাইম 144 ধারা, সেখানে কলকাতা পুলিশ পারমিশন দিত না। কিন্তু যেহেতু পিসিমণি মুখ্যমন্ত্রী, তার ভাইপো পারমিশন পেয়ে যায়। অর্থাৎ দলদাসে পরিণত হয়ে গেছে। দলদাস থেকে মুক্ত যদি করে দেয় পুলিশকে, পুলিশের সংবিধান অনুযায়ী, পুলিশের আইন অনুযায়ী নিরপেক্ষভাবে যদি কাজ করতে দেওয়া হয়, অনেকের থেকে উন্নত। কিন্তু এই পুলিশকে নির্লজ্জ, বেহা বানিয়ে দিয়েছে। তাই বাংলার পুলিশ, বাংলার আম জনতা মমতা ব্যানার্জিকে সামনে পাচ্ছে না। তাই আজকে জয়নগরের মানুষ, কুলতলির মানুষ পুলিশকে ঝাঁটা পেটাচ্ছে। আপনারা ভুল হচ্ছে, পশ্চিমবঙ্গে কিছু টুকটাক ভুল হচ্ছে, সেই ভুল নিয়ে আপনারা মামলা করে দিচ্ছেন, আর সেই মামলাতে আটকে যাচ্ছে সমস্ত কিছু। আপনারা এই যে 60 দিন সময় পেয়ে গেলেন, আরজি কর নিয়ে এখনো কিছুই কথা বললেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমরা সঞ্জয়কে ধরেছিলাম, আপনারা শুধু দুজনকে ধরেছেন। শুনুন, বাংলার পুলিশের উপর, বাংলার সরকারের উপর যদি থাকতো, বাংলার পুলিশ, বাংলার সরকার যদি ন্যায় বিচার করত বাংলার মানুষের, আজকে আপনার পাড়াতে, গ্রামে কিছু যদি হয় ঘটনা, আপনি থানায় ডায়েরি করতে যান, বলবে অমুক বাবুর কাছে। আপনারা দেখুন, আজকে যে মেয়েটা 9 বছরের বালিকা হত্যা হয়েছে, তার বাপ মা অভিযোগ করেছে থানায় যে আমার 9 থেকে 10 বছরের কন্যা ক্লাস 4-এ পড়ে, সে পড়তে গিয়ে, টিউশনি পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। পুলিশ অ্যাক্টিভ হয়েছে, যদি পুলিশ অ্যাক্টিভ হতো তাহলে আমার ওই ছোট্ট বোনটাকে হত্যা হতো। আজকে দেখুন শাহজাহানের ক্ষেত্রে, শাহজাহান আবার বলে
ওর পার্টি অফিসে চিকন চেকন ডাগুড্ডুগুর মেয়েছে। আহা রে, তৃণমূলের কি ভাষা! সেখানে মহিলারা দিনের পর দিন, রাতের পর রাত পিঠে বানানোর নাম করে তাদেরকে ডেকে তাদেরকে ধর্ষণ থেকে অনেক কিছু তারা মুখ খুলতে পারত, কারণ শাহজাহান মাইনে আছে। যদি কেউ থানায় অভিযোগ জানাতে যেত, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে শাহজাহানের কাছে পাঠাত। এই যে কালচার, তৃণমূলিক কালচার, পুলিশগুলোকে একদম তৃণমূলের দাসে পরিণত করে দিয়েছে, দলের দাসে পরিণত করে। এই কালচার থেকে পুলিশদেরকে যদি বেরিতে হয়, তাহলে বাংলার সরকার 2 দিন থাকবে না, 3 দিন থাকবে না, 72 ঘন্টার মধ্যে সরকার। আপনি এই কিছুক্ষণ আগে খাট নিয়ে কিছু কথা বলছিলেন, যে জেলের মধ্যে খাট পৌঁছে দেওয়া হয়েছিল অনুব্রতর ক্ষেত্রে। আমরা উল্টো দিকে দেখলাম আরজি করের যে সমস্ত ডাক্তারেরা এখানে অনশন করছেন ধর্মতলা মঞ্চে, ধর্মতলাতে, এখানকার যে চৌকিগুলো, সেই চৌকিগুলো কালকে নিয়ে চলে গেছিল পুলিশ বউবাজার থানায়। পরে ধস্তাধস্তি করে তারা আবার নিয়ে এসছে সেই চৌকিগুলো মাথায় করে। ডাক্তাররা চৌকি মাথায় করে নিয়ে আসছে, কি বলবেন? বাংলার কোনদিন দেখেছেন যে বাংলার পুলিশ যাকে মমতা ব্যানার্জি বলছে হেও করেছে, তাহলে বাংলার পুলিশ যখন আরজি করে তৃণমূলের হুলিগান ঢুকলো, এই কলকাতা পুলিশকে কম্বলের তলায় ঢুকতো, এই কলকাতা পুলিশকে বাথরুমে ঢুকতে, বাথরুমে। যখন শুভেন্দু অধিকারী, বাদ দিলাম, ছাত্র সমাজ নবান্ন ঘেরাও ডাক দিল, তখন এই বাংলার পুলিশকে রাজমিস্ত্রির কাজ করতে দেখেছি, এই বাংলার পুলিশকে ব্যারিকেড দিতে বাঁধতে দেখেছি। তাহলে বাংলার পুলিশকে আজকে রাজমিস্ত্রি বানাচ্ছে, বাংলার পুলিশকে আজকে কম্বলের তলায় ঢুকতেছে, বাংলার পুলিশকে আজকে খাটের তলায় ঢুকতেছে, বাংলার পুলিশকে আজকে তোমার মানুষের আস্থা অর্জনের জায়গায় আস্থা বিভাজন হয়ে গেছে। আর এই পুলিশ, একটা বাংলায় কথা আছে, হেলে ধরতে পারে না, মানে গোকড়ে ধরতে পারে না, হেলে দিয়ে লাফালাফি করে। ডাক্তাররা তারা কেউ চোর না, কেউ ডাকাত না, কেউ সন্ত্রাসবাদী না, তারা বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার বেঈমান মুখ্যমন্ত্রী, বাংলার মির্জাফর মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাথে মিনিমাম হারামি করেছে, তাই তারা অবস্থানে বসার জন্য তারা অস্থায়ীভাবে চৌকি খাট পাচ্ছিল, সেটাকেও কলকাতার পুলিশ তুলে নিয়ে চলে গেছিল। সেই জন্য আজকে ওদের কারণে ডাক্তারদেরকে আজকে খাট কাঁধে করে নিয়ে যেতেছে। এটাও আমাদের দেখতে হচ্ছে, এটা আমাদের লজ্জা, এটা বাংলার লজ্জা, সমগ্র মানুষের লজ্জা এবং ডাক্তারদের লজ্জা এবং সমগ্র নারী মুখ্যমন্ত্রীর লজ্জা। হ্যাঁ, সেটা হচ্ছে কদিন ধরে খোকা বাবুকে আর দেখা যাচ্ছে না। মানে এটা কি বাপের চাপে না অন্য কারোর চাপে? খোকা বাবুর প্রত্যাবর্তন চাই, বাপ পার্টি চাই খোকা বাবুর প্রত্যাবর্তন, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার আজকে হাবুডুবু হচ্ছে, তাই অভিষেকের অভিষেক চাই। কিন্তু মমতা ব্যানার্জি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন, তাই মমতা ব্যানার্জির দেহত্যাগ যতদিন না হচ্ছে, খোকা বাবুর অর্থাৎ অভিষেক বাবুর অভিষেক হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলছি এই কারণ হচ্ছে যেহেতু বাপ পার্টি এরকম ভাবে মামলা করছে বারবার, তো মানে তাদের আপনার কি মনে হয় তারা কোনো একটা জায়গা করতে পারবে? দেখুন, আমি বাপ পার্টির কেউ না, আমি বাপ পার্টির হয়ে মামলাকারী। আজকে যে বাপ পার্টির অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি মাননীয় দীপক কুমার সরকার, এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে মামলা করেছিল সুশান্ত জানা, তাদের সাথে কথোপকথনে আমি যেটুকু জানতে পেরেছি, এই দীপক কুমার সরকার ছিল বিজেপি বাঁচাও কমিটির সভাপতি। আচ্ছা, তিনি এই পার্টির অর্গানাইজেশন জেনারেল এবং ওনাদের সাথে কথা বলতে গিয়ে আমি যা জানতে পারলাম, বাংলার বুকে বিজেপি আজকে শুভেন্দু অধিকারী
বাংলার মুসলমান অর্থাৎ 35% মুসলমান, এই মুসলমান ভোটটাকে পুরো মমতার দিকে ঠেলে দিল। উনি বলেছিলেন না এই শুভেন্দু, মাফ করো সবকা সাথ সবকা বিকাশ নেই চাইয়ে নেই চাইয়ে। যেখানে মোদিজি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেখানে শুভেন্দু সমগ্র 35% মুসলমান ভোটটাকে পুরো মমতার দিকে ঠেলে রইল 65। এই 65 নিয়ে বিজেপি খেলতে নামবে। মমতা ব্যানার্জির 35% ভোটটা তো পকেটে চলে এলো, তাহলে রইল তাকে আর 10% ওখান থেকে টেনে নিলি মমতা সরকার আবার 26 সালে চলে আসবে। সরানোর ক্ষমতা নেই। কারণ একটা জিনিস আপনাকে আমি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি লোকসভার ক্যান্ডিডেট ছিলাম এককালে 2009-এ, সেই হিসাবে আমি যেটুকু রিয়ালাইজ করেছি, মুসলমান ধরুন একটা হিন্দু ভোটে বিজেপি 100 ভোটে, তাতেই ওরা 100 ভোটে জিতে 100, এরকম 100 100 100 করে 10টা ভোট মিলে ওরা কত হবে? 1000। আর যেই মুসলমান ভোটে ঢুকবে 6000 ভোটে লিখবে তৃণমূল। তাহলে কোথায় 1000? 10টা বুথ মিল 1000, আর ওখানে একটা বুথে 6000। অর্থাৎ মুসলমান ভোটটা ওই মাছের মতো এক জায়গায় পড়ে, কিন্তু হিন্দু ভোট এক জায়গায়। বউকে জিজ্ঞেস করুন তো, একটা হিন্দু, তুমি কোথায় ভোট? হ্যাঁ, আমি আমার গণতন্ত্রের অধিকার তোমাকে কেন বলবো? অর্থাৎ স্বামী কোথায় দিচ্ছে স্ত্রী যায় না, স্ত্রী কোথায় যাচ্ছে স্বামী যায় না, শ্বশুর কোথায় যাচ্ছে ভোট দিচ্ছে বেটা যায় না। কিন্তু মুসলমান ভোট যেখানে পড়বে, স্বামী যেখানে দেবে সেখানেই বউ দেবে, সেখানেই দেওর দেবে, সেখানেই শ্বশুর দেবে, সেখানে, অর্থাৎ ওই মাছের মতো। সুতরাং এই যে, এবং বাংলার বুকে বারবার আপনি দেখুন শিক্ষায় দুর্নীতি, অপা ধরে ফেললো, অপাকে ধরা হলো, শিক্ষামন্ত্রীকে জেল দিল, শাহজাহানকে ধরা হলো, রাকিবুরকে ধরা হলো, তোমার বালু জেল খাটলো। এবারে যে নির্ভয়া কাণ্ডে সারা বাংলা তোলপাড় করলো, কেন্দ্র থেকে একটা 365 ধারার কোনো আওয়াজ তুলেছে? একটা কোনো আওয়াজ তুলেছে? অর্থাৎ বাংলার মানুষ বুঝে নিয়েছে বিজেপি তৃণমূল, অর্থাৎ যাহাই বিজেপি তাহাই তৃণমূল, জব তক মোদি তব তক দিদি। এটা বাংলার মানুষ সেটিং গল্প বলছে। তাই মানুষ তৃণমূলকে চায় না, আবার সমগ্র হিন্দু বিজেপিকে চায় না। কারণ বাংলা এটা বিহার না, এটা উড়িষ্যা না, এটা অন্য কোনো জায়গা না। এখানে বাংলার মানুষ পরস্পর হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে, একে অপরের বিপদে যায়। আজকে পুজোতে যাবেন দেখবেন মুসলমানরা আছে, আবার মুসলমানের নামাজে বা ঈদে পার্বণে সেখানে হিন্দুরা আছে। অর্থাৎ এখানে সব হিন্দুদের সংখ্যা বেশি, কিছু উগ্র হিন্দুত্ব আছে, সেটা পার্সেন্টেজটা খুব কম। এবং নন বেঙ্গলি বা ওপার বাংলা থেকে যারা এসছে তারাই এখানে একটু বিজেপি করে, কিন্তু বিজেপির আসলে বেশ নেই। আপনি একটা কথা বলুন, শুভেন্দু অধিকারী যে মুসলমানদের দিকে ঠেলে দিল পুরো মমতার দিকে, একদিকে 65% নিয়ে খেলতে নেই, জিততে পারবে? জিততে পারবেন? জিততে পারবেন? ও তো এসছে ব্যবসা করতে, এটা বুঝতে পেরেছে। তাই বিজেপি বাঁচাও কমিটি পুরোটা ভোট খেয়েছে। আবার দেখুন কংগ্রেসে অদিত চৌধুরীকে হারালো কে? ওখানে সুশ্রী মার্কা ভোট দিয়ে আজকে ইউসুফ পাঠান বাইরে থেকে শুধু দাঁড়িয়ে রেখে জিতে গেল। অদিত চৌধুরীকে হেরে যাওয়ার পরে আজকে মমতার বিরুদ্ধে একমাত্র কংগ্রেসের লড়াকু নেতা, টকবগে নেতা, তাজা নেতার মতো লড়াই, এই বয়সে সে লড়াই দিচ্ছে মানুষের আপদে বিপদে সবকিছু। কিন্তু সে থেকে কংগ্রেস সই দিয়ে সফট কংগ্রেসের সভাপতি হল। অর্থাৎ যারা প্রকৃতভাবে তৃণমূলের বিরোধিতা করতে চায় কংগ্রেস, তারা এই পার্টি খুঁজে। আবার দেখুন সিপিএম 35 বছর ধরে করে কমে খেয়েছে, লুট করেছে, যা কিছু করেছে, হ্যাঁ, আর 25 বছর পর মানে বাংলার মানুষ চায় না। আপনি পাড়াতে গ্রামে গিয়ে দেখবেন ডেডিকেটেড সিপিএম, কেউ তৃণমূলে চলে গেছে, আবার কেউ বিজেপিতে চলে গেছে। হিন্দু সিপিএমরা বিজেপিতে চলে গেছে।
আর মুসলমান সিপিএমরা তারা মসজিদে ঢুকে গেছে, মসজিদে ঢুকে গেছে। তার রইলটা কি? কিছু ইয়ং ছেলে বিস্তিতা থেকে আরম্ভ করে কিছু হই হই করলে ভোটের বাক্সে তো আসছে না, কারণ মানুষ টেস্টেড ওরা, তাহলে বিকল্প খুঁজছে। তাই বিকল্প হিসাবে আজকে এই বাপ্পাটি প্রথম লঞ্চ করে তারা পরপর মামলা শুরু করেছে। আগামী দিনে বসিরহাট লোকসভা এবং হারোয়া বিধানসভা, যেটা হাজি নুরুল মারা গেছে, সেখানে বাপ্পাটি প্রার্থী দেবে, এটা ওদের মুখ থেকে আমার। একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আপনি তুললেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই মুহূর্তে মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা মানে সবাই মনে করেন আর কি, যে সব থেকে বেশি যিনি বলেন শুভেন্দু অধিকারী। তো আপনি কি মনে করেন যেটা শুভেন্দু অধিকারী সাথ দিচ্ছে, না অ্যাকচুয়ালি গোটা না অন্য কিছু? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি তো হিন্দুর ছেলে, আমি মুসলমানের ছেলে। বাংলার বুকে কোনো মুসলমান ছেলে যদি একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে আনে, সে দেখবেন সেই মেয়েটি বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখে, বেশি বেশি করে ঘুমটা টানে, বেশি বেশি করে বোরকা পড়ে, অর্থাৎ ধর্মকর্মটা সে বেশি। কেন না, সে একটা ধর্ম থেকে একটা জায়গা থেকে এসছে। তখন পাড়ার লোকেরা কি বলে, বাবা গো হিন্দুর মেয়ে দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দেখো বোরকা পরে হাঁটছে, দেখো রোজা রাখছে, হ্যাঁ নফল রোজা রাখছে। বল যে মুসলমান মেয়েও অতটা পারবে না ধর্ম, সে বেশি বেশি করে করে। কেন? সে জানে আমি একটা ধর্ম থেকে এসেছি, এই ধর্মে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক সেই রকম ভাবে শুভেন্দু অধিকারী তৃণমূল করতো, গদগদে তৃণমূল করতো, এবং তৃণমূলের আজকে যত চোর দেখছেন প্রাথমিক শিক্ষাটা দিয়েছিল। কারণ মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মালদা থেকে আরম্ভ করে কংগ্রেসের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো ভেঙেছে শুভেন্দু এবং ওদেরকে চোর বানিয়েছে। এবং সেখান থেকে লুটে ফুটে খাওয়ার পর যে কোন ওনাকে খবরের কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে, হ্যাঁ, তার থেকে বাঁচার জন্য এবং বিজেপির কাছে প্রায়োরিটি পাওয়ার জন্য এবং ব্যবসাটা উনি যাতে ভালো করে করতে পারে তার জন্য। কারণ বিজেপিতে ওরকম ড্যাশিং পুশিং ক্যারিংকারী তেজেলি নেতা নেই, সেই ভ্যাকুমটা আজকে সুকান্ত একটা নবটা ভদ্রলোক, একটা প্রফেসর মানুষ, ও লাত মারতেও পারবে না, লাত দিতেও পারবে না, আর লাত খেতেও পারবে না, সকল ভদ্রলোক। কিন্তু রাজনীতিতে এখনকার বাংলায় এক গালে মারলে 2 গালে চর মারবে, সেদিন নেই যে গান্ধীজির যে এক গালে মারলে আর এক গাল ফেরে। এখানে নেতাজি সুভাষচন্দ্রের বাণী, রক্তের বদলে রক্ত, মারের বদলে মার। এই যে আওয়াজ, সেটা শুভেন্দু তো আওয়াজ দেশি পুষে। অথচ শুভেন্দু যে এক গাদা সেন্ট্রাল ফোর্স নিয়ে চলছে, এবং শুভেন্দু এককালে যখন তৃণমূল করতো, ওর ডায়ে বাঁয়ে পিছে সবসময় মুসলমান ঢুকতো। মুসলমান ছাড়া ও রাজনীতি শেখেনি, ওর বাপ থেকে আরম্ভ করে ওর গোষ্ঠী পর্যন্ত। আজকে বলুন বিজেপি 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 টোটালটাই বলতো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে বলতো বলতো চিরকাল, আজও পর্যন্ত বলে। কিন্তু শুভেন্দু এসে এই বিজেপিতে পরিবারতন্ত্রবাদ চালিয়ে দিল, নিজে টিকিট নিল না, কিন্তু নিজে নেতা, বিরোধী দলনেতা, আর নিজের ভাই সে এমপি, অর্থাৎ পরিবারতন্ত্র হচ্ছে। এই কারণে বিক্ষুব্ধ হয়ে বিজেপিরা শুভেন্দুর উপর বিক্ষুব্ধ হয়ে হাজার হাজার সনাতনী এই বাপ্পাকে করেছে। আর মুসলমানরা যারা মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, বিজুর ভয় দেখেছে, তাহলে তাদের মমতার অ্যান্টি কি চাই? একটা পার্টিতে নওশাদ সিদ্দিকীকে দেখে এসেছিল, কিন্তু লম্বা টুপি গোল টুপি, ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলল, এই ওকে ঘরে ঢুকিয়ে দেবো, আমি দাঁড়াবো, আমি পীরজাদা, আমি অভিষেক ব্যানার্জিকে ঘরে ঢুকিয়ে দেবো, 3 নম্বর করে দেবো। ফাঁকা আওয়াজ, তারপর আড্ডা আনন্দ। মানুষ ওকে 0 থেকে 0 বানিয়ে দিল, ওকে আর বিশ্বাস করছে না। তাই ভ্যাকুম জায়গাটা বাপ্পাটি নিচ্ছে। আমরা সিনেমাতে দেখেছিলাম তুফান আসছে, সেই রকম বাংলার বুকে তুফান আসছে। সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেদের জিনা হারাম এবং শাসক দলের জিনা হারাম এবং ভারতীয় জনতা পার্টির জিনা হারাম করতে বাপের বাপ আসছে। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মহাপঞ্চমীর দিনে
আজকে আমাদের সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন আর কেউ নয়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ, যিনি আপনাদের সামনে একদম স্পষ্টত বুঝিয়ে দিলেন যে বাপ পার্টি কিভাবে আসছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে। আর আপনাদের যা বক্তব্য থাকবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।